হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের ABTA টেস্ট পেপারের 132 নম্বর পেজে যে অঙ্ক রয়েছে তার ডিটেলস ও সঠিক সমাধান নিয়ে। তা বলবো, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে অঙ্ক এবং অঙ্কের নয় ভৌত বিজ্ঞানেরও সেরা প্রস্তুতি পাবো, সেরে ফেলতে পারো। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে প্রচুর শেয়ার করো। তা দেখে নেওয়া যাক 132 পেজে অঙ্কগুলো কি রয়েছে। তাহলে ABTA পেজ নম্বর 132 এর যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান আজকে দেখে নেব। প্রথমে দেখো, একের দাগে যে একের অঙ্কটা রয়েছে, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত জানতে চেয়েছে এটা। এবার তাকে একটু বলে দিই যে সুদের হারটা বার করার আগে তোমাদের বলেছে কি যে মূলধন 8 বছরে দ্বিগুণ, মানে তুমি 100 টাকা দিয়েছো, 8 বছরে পাবে দ্বিগুণ বলতে 200 টাকা। তাহলে এক্ষেত্রে তুমি সুদ কত পাবে? 100 টাকা দিয়েছিলে, সুদে আসলে পাচ্ছ 200। তার মানে আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই সুদ আসল থেকে, অর্থাৎ 200 থেকে 100 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 100 টাকা। সুতরাং এই টাইপের অঙ্ক কিন্তু আগে করানো হয়েছে যে দ্বিগুণ বলা মানে সেক্ষেত্রে বুঝবো সুদ আর আসল একই। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথমে কি ধরে নিচ্ছি, আসলটা ধরছি পি, সময় রয়েছে 8 বলতে টি এর মান, সুদের হারটা জানতে চেয়েছে আর পার্সেন্টটা কত, আর আই মানে সুদ কি বললাম, যাই আসল হবে তাই সুদ অর্থাৎ পি। অতএব আবার আই সমান আমরা কি জানি, পিটি আর বাই 100। তাহলে পি টি বলতে রয়েছে 8 আর এর মান জানতে চেয়েছে বাই 100 সমান হচ্ছে পি। দুদিক থেকে পি পি ক্যান্সেল হলে পি ক্যান্সেল হলে পেয়ে যাব আর ইকুয়াল টু 100/8। কাটাকুটি করলে 4 কাটি, 4 2 8, 4 25 100, 25/2 সমান আমরা পেয়ে যাচ্ছি 12.5। তাহলে এক্ষেত্রে যে কটা অপশান রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 12.5%। এবার দুয়ের দাগে যে প্রশ্নটা রয়েছে তা দেখে নেব। a + b সমান √15, a - b সমান √7। তাহলে a × b এর মান কত? কি বলেছে? দুয়ের অঙ্কে বলেছে a + b সমান √15 আর a - b সমান √7 জানতে চেয়েছে ab। আচ্ছা, এক্ষেত্রে ab-কে আমরা 4ab-তে রিপ্লেস করবো, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে। তাহলে ওপরে গুণ করছি 4 আর নিচে 4 দিয়ে ভাগ করছি। এবার দেখো 4ab সূত্র কি, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, আর নিচে 4 পড়ে আছে। a + b হোল স্কোয়ার সমান কি পেয়ে যাবো, √15 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার বাই 4। √15 স্কোয়ার বলতে পেয়ে যাবো 15 মাইনাস এটা আসছে 7/4, 15 থেকে 7 গেলে 8/4 সমান 2। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অপশান বি হচ্ছে 2। এরপর 3-এর দাগে যে অঙ্কটা রয়েছে দেখে নেব। ত্রিভুজ ABC এর AC সমান BC এবং AB স্কোয়ার সমান 2 × AC স্কোয়ার। তাহলে সি কোণের মান কত হবে? দেখো, একটা ত্রিভুজ রয়েছে ABC, ABC, সেখানে বলা আছে AC সমান BC, AC সমান BC, আর বলা আছে AB স্কোয়ার সমান 2 × AC স্কোয়ার। এই যে AB স্কোয়ারের ভ্যালুটা সেটা আসছে কি, আমি এটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যদি সমকোণী ত্রিভুজ নাও আঁকতাম একই রকম আসবে। দেখো কি বলা আছে, AB স্কোয়ার সমান 2 × AC স্কোয়ার, এটা লেখা আছে। এবার এটাকে আমরা লিখতে পারি AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। কেন দুটো রয়েছে সেপারেট করে দিলাম, দুটো AC স্কোয়ারকে সেপারেট করে লিখলাম। এবার দেখো AC স্কোয়ার একটা রাখলাম আর দেওয়া আছে AC সমান BC, তাহলে এসির পরিবর্তে আমরা লিখতে পারি BC স্কোয়ার। কেন? যেহেতু দেওয়া আছে AC সমান BC। তাহলে দেখো ত্রিভুজের যে 3টে বাহু রয়েছে তাদের মধ্যে কেমন রিলেশন আসছে, দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। তার মানে ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ। এবং অতি অবশ্যই যে সি কোণটা দেখো রয়েছে সেটা আসছে 90 ডিগ্রি। কেন? এসি আর বিসির মধ্যে কমন কোনটা? সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টে
কোনটা কত হবে 90 ডিগ্রি। তাহলে চারটে যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 90 ডিগ্রি। অপশান এ 90 ডিগ্রি। চারের দাগে যে প্রশ্নটা রয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1, উচ্চতা অনুপাত 1:4, তাহলে আয়তনের অনুপাত কত হবে? দেখো ব্যাসার্ধের অনুপাত, তাহলে ধরে নিচ্ছি প্রথমটা ব্যাসার্ধ R1 আর দ্বিতীয়টা R2, প্রথমটা উচ্চতা H1, দ্বিতীয়টির উচ্চতা H2। এবার কি দেওয়া আছে না ব্যাসার্ধের অনুপাত R1:R2 সমান রয়েছে 2:1 আর H1:H2 সমান দেওয়া আছে উচ্চতা অনুপাত 1:4। আয়তনের অনুপাত, তাহলে প্রথমটার আয়তন কি আসবে পাই R1² H1 = পাই R2² H2, মানে দ্বিতীয়টির আয়তন। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হলে পড়ে থাকছে R1² H1 বাই R2² H2, তাহলে পেয়ে যাচ্ছি R1/R2² আর এপারে থাকছে H1/H2। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। R1/R2 সমান 2/1² ইন্টু H1/H2 বলতে 1/4, তাহলে 2² বলে 4/1 ইন্টু 1/4, কাটাকুটি করলে 1/1 সমান 1:1। তাহলে যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো চারটি অপশানের মধ্যে অপশান বি। এবার পাঁচের দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো sin 2θ ইন্টু sec 70 ডিগ্রি সমান 1, তাহলে থিটার মান কত? কি রয়েছে পাঁচের প্রশ্নে রয়েছে sin 2θ সমান ইন্টু sec 70 ডিগ্রি সমান 1। এখান থেকে জানতে চেয়েছে থিটার ভ্যালু কত। তা দেখো sin 2θ রেখে দিলাম, sec 70 ডিগ্রি ওপারে গেলে কী হবে 1/sec 70 ডিগ্রি, বা sin 2θ সমান আমরা পেয়ে যাব 1/sec বলতে cos, সেকের উল্টো হয় cos, আবার cosের উল্টো sec, তাহলে পেয়ে যাচ্ছি sin 2θ সমান cos 70কে কী লিখতে পারিস cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 90 থেকে 20 গেলে 70, তাহলে sin 2θ সমান cos 90 মাইনাস থিটা সমান কি জানি sin থিটা, তাহলে চলে আসছে sin 20 ডিগ্রি। তাহলে দুদিক থেকে sin sin ক্যান্সেল হলে 2θ সমান 20 ডিগ্রি, ক্যান্সেল হবে না উঠে যাবে আর কি, তাহলে থিটা সমান কত পেয়ে যাচ্ছি 20 ডিগ্রি বাই 2 সমান 10 ডিগ্রি। তাহলে যতগুলো অপশান রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ছয়ের দাগে যে প্রশ্নটা রয়েছে 6, 7, 8 x কি রয়েছে 6, 7, x, 8, y, 9, এই সংখ্যাগুলির গড় বলেছে 8। তাহলে সংখ্যাগুলির গড় আগে আমরা বার করে নেব, কী আসে দেখি। সংখ্যাগুলির গড় সমান সবগুলো যোগ করব 6 + 7 + x + 8 + y + 9, কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ, তাহলে চলে আসছে দেখো 6 7 13 8 21 9 30 প্লাস x প্লাস y বাই 6। এবার কি দেওয়া আছে এই যে গড়ের মানটা দেওয়া আছে এক্ষেত্রে 8, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 30 প্লাস x প্লাস y বাই 6 সমান 8। 6টা ওপারে গেলে গুণ হবে, তার মানে 30 প্লাস x প্লাস y সমান 6 8 48, বা x প্লাস y সমান 30টা ওপারে গেলে বিয়োগ হবে 48 থেকে 30 গেলে পেয়ে যাব 18। তার মানে এক্ষেত্রে যে কয়েকটা অপশান রয়েছে সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান বি। অপশান বি x প্লাস y ইকুয়াল টু 18। এরপরে আমরা দুইয়ের দাগে অঙ্কগুলোতে যাব। দুইয়ের দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্ক রয়েছে দেখো প্রথমে একেরটা আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। তাহলে দেখো আসলের সঙ্গে যদি আমরা চক্রবৃদ্ধি সুদকে যোগ করি, সমষ্টি মানে কি যোগফল, তাহলে কি পেয়ে যাব সমূল চক্রবৃদ্ধি। তাহলে দুইয়ের দাগের একের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ তার সঙ্গে আসল যোগ করতে হবে। 2 নম্বরে রয়েছে কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল কি হবে। দেখো গোলকের ব্যাসার্ধ রয়েছে কি, গোলকের ব্যাসার্ধ রয়েছে আর এবং আয়তন আছে আয়তন ভি, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো আমরা আয়তনের সূত্র কি জানি, ভি সমান 4/3 পাই আর কিউব। এবার একটু ভেদে কনসেপ্টে যাবো। দেখো সমান চিহ্ন আর 4/3, যে কোনো গোলকের তুমি যদি আয়তন নির্ণয় করো তাহলে দেখো 4/3 পাই মাস্ট আসবে, আর তার গোলক ভেদে ব্যাসার্ধটা চেঞ্জ হবে। তার মানে যে কোনো গোলকের ক্ষেত্রে কোন জিনিসটা একই থাকছে 4/3 পাই, তাহলে সমান চিহ্ন আর এই যে ধ্রুবকটা আমরা যদি আমরা তুলে দিই আসবে প্রপোর্শনাল আর কিউব। তাহলে শূন্যস্থান পূরণে কি আসবে আর কিউব। দুইয়ের দাগে 3 অঙ্কটাতে দেখে নেব যে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান কত।
ABCD বৃত্তস্থ সামান্তরিক। একটু মনে রাখবে যে একটা বৃত্তস্থ সামান্তরিক সবসময় কি হয়, আয়তকার চিত্র। বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তকার চিত্র। তাহলে আয়তকার হলে তার প্রত্যেকটা কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে মনে করো ABCD এটা একটা বৃত্তস্থ সামান্তরিক। আর বৃত্তস্থ সামান্তরিক হওয়া মানে সেটা অবশ্যই আয়তক্ষেত্র হবে। তার 4টে কোণ প্রত্যেকটা কত করে হবে, 90 ডিগ্রি করে। তাই এখানে কি জানতে চেয়েছে, এ কোণ কত। তাহলে 4টে কোণ যদি 90 ডিগ্রি হয়, এ কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। 5-এর প্রশ্নে রয়েছে 4-এর প্রশ্নে রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তল সংখ্যা। দেখো যদি আমি শঙ্কুর ছবিটা আঁকি, শঙ্কুর ছবিটা তো এইরকমই হয়। তাহলে দেখো কটা তল পেয়ে যাব আমরা পেয়ে যাব পাশের যে তল, পার্শ্বতল বা বলতে পারি বক্রতল, আর কি পাবো, নিচের যে বৃত্তাকার তল মানে ভূমি। তাহলে কটা তল আসছে, 2টি তল আসছে। তাহলে 4-এর দাগে প্রশ্নের সঠিক উত্তর 2টি তল। 2-এর দাগে যে 5-এর অঙ্কটা রয়েছে আমরা সেই 5-এর অঙ্কটা দেখে নেব কি রয়েছে। sin θ সমান হাফ হলে sin 3θ ভ্যালু কত। 5-এর প্রশ্নে রয়েছে sin 3θ সমান হাফ, জানতে চেয়েছে কি sin θ সমান হাফ, জানতে চেয়েছে sin 3θ ভ্যালু কত। তাহলে দেখো sin θ সমান হাফ বলতে sin 30, দুদিক থেকে সাইন উঠে গেলে থিটা সমান 30 ডিগ্রি। অতএব জানতে চেয়েছে sin 3θ, তার মানে সাইন, দেখো থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 3θ কত হবে, 3 × 30 সমান 90 ডিগ্রি। তার মানে পেয়ে যাচ্ছি sin 90 ডিগ্রি সমান 1। তাহলে 5-এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1। 6-এর প্রশ্নে কি বলেছে, একটি মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, ড্যাশ ও সংখ্যাগুলো মান। তাহলে 3টে আমরা জানি, গড় আর কি হবে, মধ্যমা আর সংখ্যাগুলো মান দেওয়া আছে। তার মানে শূন্যস্থান পূরণে কী হবে। এরপর 3-এর দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নেব। সত্য মিথ্যা, অংশীদারি কারবারের 3 জন সদস্যের মূলধনের অনুপাত x:y:z। তাহলে কি বলা আছে, 3 জনের হচ্ছে মূলধন অনুপাত x:y:z। আচ্ছা, আর কি বলা আছে, সময়ের অনুপাত a:b:c। তাহলে তাদের লাভের অনুপাত ax:by:c/z এর অনুপাতগুলো সমান হবে কিনা। আচ্ছা, ধরে নিচ্ছি এই যে মূলধনগুলো আছে প্রথম 3 জনের, ধরছি এটা xt, তারপর এটা yt, তারপর zt, আর সময়গুলো ধরছি ak, bk, ck। তাহলে টোটাল প্রথম ব্যক্তির মূলধন হয়ে যাচ্ছে, গুণ করলে দেখো x a kt, তারপরে আসছে y b kt, তারপরে z c kt। প্রত্যেকটা যদি কেটিগুলো ক্যান্সেল হয় তাহলে কি পড়ে থাকবে, ax:by:cz। আর এই অনুপাতটাই দেওয়া রয়েছে, তার মানে 1-এর দাগে যে স্টেটমেন্টটা সেটা হয়ে যাচ্ছে সত্য। 2-এর অঙ্কে কি বলেছে, x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। একটা সমীকরণ দেওয়া আছে x² + x + 1 = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। তা বীজদ্বয় প্রকৃতি নির্ণয় করতে গেলে আগে আমরা নিরূপকটা দেখে নেব। দেখো এই নিরূপকটা কি আসছে, b² - 4ac। তা এটা কিছু নেই বলতে, এটা আমি কম্পেয়ার করছি ax² bx + c = 0। তার মানে b আসছে দেখো 1, 1² - 4, a বলতে আছে 1 আর c বলতে আছে 1, তাহলে 1 - 4 = -3। 0 থেকে এটা ছোট, তা 0 থেকে ছোট হলে কি হয়, বীজদ্বয় হচ্ছে অবাস্তব। আর অবাস্তব মানে তার সমান অসমানের প্রসঙ্গ আসেই না। তার মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে দেখো x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, সেটা মিথ্যা। কেন, এই নিরূপকটা যেহেতু 0 থেকে ছোট তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, তাহলে এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর 3-এর দাগে যে স্টেটমেন্টটা রয়েছে দেখো, বৃত্তস্থ সামান্তরিকে কর্ণদ্বয় সমান। তা আগে ওই 2-এর দাগে একটা অঙ্ক ছিল দেখো, বৃত্তস্থ সামান্তরিক হলে তা একটা কোণের মান বার করতে বলছিল। সেখানে কি বলেছিলাম যে বৃত্তস্থ সামান্তরিক মানে সেটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে আমরা কি জানি, কর্ণগুলো হচ্ছে সমান হয়, দুটো কর্ণ তাদের দৈর্ঘ্য সমান হয়। সুতরাং এক্ষেত্রে 3-এর দাগে যে স্টেটমেন্ট রয়েছে বৃত্তস্থ সামান্তরিকে কর্ণদ্বয় সমান, সেটা হয়ে যাচ্ছে সত্য। কেন, বৃত্তস্থ সামান্তরিক হয় একটি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমরা সমান জানি, তাহলে এটা হয়ে যাচ্ছে সত্য। 4-এর প্রশ্নে রয়েছে সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে। সূর্যের উন্নতি কোণ যদি বাড়ে, দেখো প্রথমে মনে করো এখানে সূর্য রয়েছে,
উন্নতি কোণ এইটুকু, এটা মনে করে সাপোজ 60 ডিগ্রি। এবার যদি কমিয়ে আমি 30 ডিগ্রি করি তাহলে আসছে এইরকম। প্রথমে ছায়া ছিল দেখো এইটুকু, পরের ছায়াটা এসছে 30 ডিগ্রির জন্য এইটুকু। তাহলে কোন ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্যটা বড় হচ্ছে? এটা একদম জেনারেল নলেজ যে কোণ যত ছোট হবে ছায়ার দৈর্ঘ্য তত বাড়বে, আর কোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমবে। কিন্তু এক্ষেত্রে কি বলা আছে যে সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে। সম্পূর্ণ মিথ্যা, কারণ উন্নতি কোণ যদি বাড়ে ছায়ার দৈর্ঘ্য কমবে। তার মানে এই স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি কি মিথ্যা। 5 প্রশ্নে কি রয়েছে এবার দেখে নেব। 5 প্রশ্নে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 4 গুণ হবে। গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ, তা ধরে নিচ্ছি প্রথমে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার আয়তনটা কি হবে? আয়তন পেয়ে যাব আমরা 4/3 পাই আর কিউব। এবার যদি ব্যাসার্ধ আমরা করি 2r, তাহলে আয়তন হবে 4/3 পাই আর এর জায়গায় 2r এ হোল কিউব। তাহলে 4/3 পাই আর কিউবটাকে ছাড়িয়ে নিলাম, 2 কিউব বলতে 8, তাহলে কত গুণ আসছে? 8 গুণ। আর এখানে কত বলা আছে? আয়তনটা 4 গুণ হবে। তার মানে এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। 6 প্রশ্নে বলেছে 2 3 3, একটু লিখে নিই, 2 3 3 আর কি আছে 3টে 9, 3টে 9 আর আছে 10, এদের সংখ্যাগুরু মান কত? তা কোনো তথ্যগুলোতে সংখ্যাগুরু মান খুঁজতে গেলে আমাদের জানতে হবে যে কোন তথ্যটা বেশিবার আছে, বেশিবার রিপিট করছে। তাহলে এক্ষেত্রে দেখো 9 সব থেকে বেশিবার আছে এবং সেটা কতবার? 3 বার। তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু মান হবে 9, কিন্তু এখানে বলা আছে কত? 10। তার মানে এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। 4 দাগে যে অঙ্কগুলো রয়েছে 2 নম্বরে তার ডিটেলস সমাধান দেখে নেব। কি রয়েছে 4 দাগে 1 অঙ্কে? 4 1 দাগের অঙ্ক, এগুলো গুছিয়ে উত্তর তোমাদের লিখতে হবে যেহেতু 2 নম্বর। বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে? সুদ দেওয়া আছে 1 টাকা, সুদের হারটা দেওয়া আছে এবং কত টাকা জানতে চেয়েছে। তা ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা, সময় কত রয়েছে? পি সমান বলেছে মাসিক সুদ, অর্থাৎ 1 মাস মানে 1/12 বছর। মাসে রাখলে হবে না, সূত্রটা ইউজ করতে গেলে বছর লাগবে। আর সুদের হারটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, যেটা আমরা বলি আর সমান 10%। আর সুদটা কত বলা আছে? 1 টাকা। সুদ আই সমান 1 টাকা। তাহলে আবার আমরা কি জানি যে সুদ সমান কি? PTR/100। পি বলতে রয়েছে 1/12, আর সমান 10/100 সমান 1। একটা জিরো ক্যান্সেল হবে, তাহলে পি সমান এই 12 আর 10 গুণ করলে 120 নিচে হয়, উপরে গেলে উপরে উঠে যাবে 120। তার মানে মূলধনের পরিমাণ আমরা কত পেয়ে যাচ্ছি? 120 টাকা। সেই 120 টাকা 10% সরল সুদে 1 বছরে তার 1 মাসে সুদ হবে 1 টাকা। 2 অঙ্কে কি বলেছে? 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তা দেখো আসলটা কত বলা রয়েছে? আসল পি সমান 400 টাকা, আর কি সুদের হারটা জানতে চেয়েছে। সময় দেওয়া আছে, সময় হচ্ছে এন, এক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি সুদ এন এর মানটা 2 বছর, আর শতকরা চক্রবৃদ্ধি সুদের হারটা কত? ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র আমরা কি জানি? P × 1 + R/100 হোল টু দ্য পাওয়ার n, সেটা দেওয়া আছে 441, বা পির ভ্যালু রয়েছে 400 × 1 + R/100 হোল স্কয়ার হবে, n এর মানটা 2, 441, বা 1 + R/100 তার হোল স্কয়ার, এটা আসবে 441/400। 400 গুণ আছে, উপরে গেলে ভাগ হবে, 4 দিয়ে কাটাকুটি করলে কি আসবে? 4 দিয়ে কাটাকুটি হবে? হবে না, এটা আসছে 21/20 এর হোল স্কয়ার। 20কে 2 বার গুণ করলে কত হয়? 400, আর 21কে 2 বার গুণ করলে কত হবে? 441। তাহলে কি পেয়ে যাচ্ছি? 1 + R/100 সমান 21/20। দুদিক থেকে স্কয়ারটা তুলে দিয়েছি, তাহলে R/100 সমান 21/20 - 1 সমান 20 × 1 20, 21 থেকে বাদ গেলে 1 × 20। তাহলে কি পেয়ে যাচ্ছি? R = 1/20 × 100, 20 × 5 = 100। তাহলে আর এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাচ্ছি? 5। সুতরাং চক্রবৃদ্ধি সুদের হারটা যেটা নির্ণয় তার মান হচ্ছে 5%। এরপর আমরা 4 দাগে যে 3 অঙ্কটা রয়েছে দেখে নেব।
2x প্লাস 1/x সমান 2, 2x প্লাস 1/x সমান 2। আর কি জানতে চেয়েছে? x/2x², x/2x² প্লাস x প্লাস 1 এর ভ্যালুটা জানতে চেয়েছে। সে দেখো এটা আমরা যদি সিম্পলিফাই করি লসাগু হবে x, তাহলে 2x² প্লাস 1 সমান 2, বা 2x² প্লাস 1 সমান এদিকে গুণ করলে 2x। এবার এখানে আসছি x বাই, আমরা 2x² পাশে 1 লিখব প্লাস x, তাহলে 2x² প্লাস 1 সমান কি পেয়েছি? 2x প্লাস x। এখানে লিখতে পারো যেহেতু 2x² প্লাস 1 সমান 2x, তাহলে ওপরে আসছে x আর নিচে 3x, x ক্যান্সেল হলে 1/3, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4-এর যে প্রশ্নটা রয়েছে দেখো, 5x² প্লাস 2x মাইনাস 3 = 0 সমীকরণে বীজদ্বয় হচ্ছে আলফা বিটা। কি বলেছে? 5x² প্লাস 2x মাইনাস 3 = 0 সমীকরণে বীজদ্বয় বলেছে আলফা বিটা। যেহেতু সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আমরা কি পাবো? ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট আলফা প্লাস বিটা বীজদ্বয় সমষ্টি মাইনাস বি বাই এ, এটাকে কম্পেয়ার করতে হবে x² প্লাস bx প্লাস c = 0, মাইনাস বি বলতে 2 বাই এ বলতে 5, আলফা বিটা সমান c বাই এ, c সমান -3 বাই এ বলতে 5। এবার জানতে চেয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাকে সিম্পলিফাই করলে আলফা বিটা লসাগু, বিটা বিটা ক্যান্সেল হলে আলফা পড়ে থাকবে, আলফা স্কোয়ারের সঙ্গে গুণ হলে আলফা কিউব, এটা একই রকম আছে বিটা কিউব। মান নির্ণয়ের সূত্র আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আছে আলফা বিটা। মানগুলো বসিয়ে দাও, আলফা বিটা হোল কিউব করলে কত আসবে? -2/5 হোল কিউব মাইনাস 3 আলফা বিটা সমান -3/5, আলফা প্লাস বিটা সমান -2/5, নিচে কি আসছে? আলফা বিটা সমান -2/5। এবার দেখো তাহলে এটাকে ক্যালকুলেশন করতে গেলে কি আসবে? সমান -2/5কে 3 বার গুণ করলে -8/125, আর ওদিকে থাকছে 3টে মাইনাস আছে বলতে মাইনাস চলে আসবে, 3 3 9 2 18, আর নিচে চলে আসছে 5 × 5 = 25, আর নিচে আছে দেখো -3/5। এবার কি করব? ওপরে দেখো একটা মাইনাস কমন আসবে আর নিচে একটা মাইনাস আছে, তার মানে আলটিমেট রেজাল্টটা প্লাস হবে। তাহলে চলে আসছে ওপরটা যদি আমরা করি 125, 8 থাকছে প্লাস, কেন মাইনাসগুলো সব আমরা আউট করে দিয়েছি, 25 5 125, 18 5 90, আর 3 5টা আমরা উল্টে দিচ্ছি 5/3, তাহলে কি চলে আসছে? 98/5 দিয়ে কাটাকুটি করলে 5 25, 25 আর 3 গুণ করলে 75, এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 4-এর দাগে যে 5-এর অঙ্কটা রয়েছে জ্যামিতির অঙ্ক, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। 10 কিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের যে সাধারণ জ্যা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তা ছবিটা আগে আঁকবো। 5-এর প্রশ্নে কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এবং সমান বৃত্ত, তাদের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। এইভাবে দুটি বৃত্ত রয়েছে, এবার কি বলেছে? দুটো সমান ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে 10, এবং সাধারণ জ্যাটা রয়েছে, এটা হবে সাধারণ জ্যা, বললাম পি কিউ, মানে এই বৃত্তেরও হচ্ছে জ্যা আর এই বৃত্তেরও জ্যা, এটা ও ড্যাশ নাম দিচ্ছি। এবার কি বলেছে? ও ড্যাশ বার করতে বলেছে। হ্যাঁ, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ও ড্যাশ। আচ্ছা, ও ড্যাশ অবশ্যই পি কিউকে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা ধরে নিচ্ছে কি কে। এবার দেখো আমরা যদি যোগ করি ও পি, এটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ, সেটা রয়েছে কত? 10 সেন্টিমিটার। এখানে কিমি বলা আছে, ওটা সেমি হবে। আচ্ছা, আর কি রয়েছে? সাধারণ জায়গাটা হচ্ছে 12, মানে পি কিউ হচ্ছে 12 সেন্টিমিটার। তা দেখো প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ যা বৃত্ত দুটির সাধারণ জ্যা। এবার কি যে আমরা অঙ্কন করছি ও কে লম্ব পি কিউ অঙ্কন করা হলো, তাহলে দেখো কি পাচ্ছি? যে বৃত্তের একটা জ্যা রয়েছে এবং কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে। এটা উপপাদ্য তোমাদের রয়েছে যে কেন্দ্র থেকে যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি
তাহলে সেই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি পিকে সেটা সমান হয়ে যাচ্ছে 12/2 সমান 6 সেন্টিমিটার। তাহলে পিকে হয়ে যাচ্ছে 6, এটা তো 90 ডিগ্রি। অতএব সমকোণী ত্রিভুজ যেহেতু একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, কে কোণটা ও কে পি থেকে পাই কী পাবো ওকের মানটা। আচ্ছা দেখো কী পাবো ওকে স্কোয়ার প্লাস পি কে স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু অতি স্কোয়ার বলতে 10 স্কোয়ার। তাহলে ও কে স্কোয়ার প্লাস পি কে বলতে কত রয়েছে 6 স্কোয়ার, আর এটা রয়েছে 10 স্কোয়ার। তার মানে পেয়ে যাচ্ছি ও কে স্কোয়ার সমান 10 স্কোয়ার বলতে 100 আর 6 স্কোয়ার উপায় গেলে 36 সমান 64, আবার সেটা সমান 8 স্কোয়ার, সুতরাং ও কে সমান 8। তাহলে ও কে যদি আমরা 8 পেয়ে যাই, একই রকমভাবে ও কে ড্যাশ কী হবে সেটাও 8 হবে। অতএব ও ড্যাশ এই যে দূরত্বটা পেয়ে যাবো 8 + 8 সমান 16 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। আর 4 দাগে 6 অঙ্কটা দেখে নেবো। একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তা দেখো 6 প্রশ্নে কি বলেছে, দুটো বৃত্ত, একটি বৃত্ত রয়েছে, একটি বৃত্ত বলেছে এ বি এবং এসি পরস্পর লম্ব। তাহলে এইরকমভাবে নিতে হবে এ বি আর এসি দুটি পরস্পর লম্ব, এ বি সমান 4 সেন্টিমিটার আর এসি সমান 3 সেন্টিমিটার। জানতে চেয়েছে বৃত্তটি ব্যাসার্ধ। আচ্ছা দেখো আমরা বি ও সি যোগ করলাম, বি ও সি বিন্দুদ্বয় যুক্ত করা হলো। এবার দেখো কি পেয়ে যাব, যে জানতে চেয়েছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা তো 90 ডিগ্রি রয়েছে, যেহেতু কোণ বি এ সি সমান 90 ডিগ্রি, তাহলে আমরা কি জানি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। তার মানে পেয়ে যাচ্ছি বি এ সি কোণ হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ বলতে অর্ধেক বৃত্তের উপর। তার মানে আমরা পেয়ে যাচ্ছি বিসি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, ব্যাস। জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, বিসি হচ্ছে অতিভুজ, বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 4 4 16 আর 3 3 9 সমান 25 সমান সেটা 5 স্কোয়ার। তার মানে পেয়ে যাচ্ছি বিসি সমান 5। অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, বিসির অর্ধেক, বিসি তো ব্যাস, তাহলে বিসি বাই 2, বিসি মান কত এসছে 5/2 সেন্টিমিটার সমান 2.5 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। এরপর 7 দাগে যে প্রশ্নটাতে যাব, একটি বৃত্তস্থ চতুর্ভুজে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কোণের অনুপাত 1:2:3, চতুর্থ কোণের মান কত। বৃত্তস্থ চতুর্ভুজ ছবিটা আগে আঁকবো। 7 প্রশ্নে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ সেই চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু হবে একটি বৃত্তের উপর, এ বি সি ডি। প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3, 1:2:3 এই অনুপাতটা দেওয়া আছে। চতুর্থ কোণের মানটা বার করতে বলেছে। ধরি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ A:B:C সমান 1:2:3। ধরে নিচ্ছি এ কোণ হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে বি কোণ পাবো 2x ডিগ্রি আর সি কোণ পাবো 3x ডিগ্রি, অবশ্যই x ≠ 0। এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজে কী হয়, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়। যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং কোন দুটো কোণ নিলে আমরা x এর মান পাবো, এ আর সি। কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ যোগ করলে 180 ডিগ্রি হবে। তার মানে x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে পেয়ে যাচ্ছি 4x ডিগ্রি সমান 180 বা x ডিগ্রি সমান 180/4 সমান পেয়ে যাব 45। অতএব তাহলে চতুর্থ কোণ কত পাবো, কোণ ডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি, বি আর ডি যোগ করলে তো 180, 180 ডিগ্রি মাইনাস বি বলতে রয়েছে 2x, তো বি কোণটার মান দেখো 2x, তাহলে 2 × 45 ডিগ্রি, তার মানে 180 - 45 দিয়ে 90 সমান 90 ডিগ্রি। এটাই অ্যান্সার।
এবার 4 দাগে 8 অঙ্কে কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলক বলেছে, তা ধরে নিচ্ছি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। কি বলেছে, নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল, আর ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান। তার মানে আমরা কি পেয়ে যাব, দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2 পাই আর স্কোয়ার, অতএব অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক, আর তার ঘনফলটা হবে 2/3 পাই আর কিউব। কি বলেছে, ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান, প্রশ্ন অনুযায়ী 2 পাই আর স্কোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হবে কার সঙ্গে, ঘনফল যেটা রয়েছে 2/3 পাই আর কিউব তার 3 গুণ, তাহলে 3 3 ক্যান্সেল হলে আর 2 পাই ক্যান্সেল হলে পড়ে থাকছে আর ইকুয়াল টু 1। আর চেয়েছে কি, ব্যাসার্ধ, অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ চলে আসছে আর ইকুয়াল টু 1 একক। এক্ষেত্রে যেহেতু কোনো একক নেই সুতরাং এটা এককই লিখবে। এরপর আমরা 4 দাগে যে 9 অঙ্কটা রয়েছে তা দেখে নেব। কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণ কত? তো এই একটা লম্ববৃত্তাকার শঙ্কুর একটা শেপ নিয়ে নিচ্ছি আমি, এ বি সি, এটা হচ্ছে উচ্চতা আর এটা ভূমির ব্যাসার্ধ, তা এটা আমি হচ্ছে এইচ আর এটা আর। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি ছেদ কি নেবো, এটা একটু ড্র করতে হবে, এটা নাম হচ্ছে ডি, এডিসি, এবং উচ্চতা এবি সমান এইচ একক, ভূমির ব্যাসার্ধ বিসি সমান আর একক হলো। এবার দেখো এই এ বি আর বিসি লম্ব হয়তো উচ্চতা ভূমির সঙ্গে লম্ব হবে, যেহেতু এ বি লম্ব বিসি তার মানে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। কি বলা আছে, এইচ সমান আর, এটা প্রদত্ত দেওয়া আছে। এবার এই কোণটা মানে অর্ধ শীর্ষকোণ আমি থিটা ধরে নিচ্ছি, ধরি কোণ বিএসি সমান থিটা, অতএব ট্যান থিটা সমান কি পাবো, লম্ব বাই ভূমি। এই কোণটা রেসপেক্টে দেখো লম্ব হচ্ছে আর আর ভূমি হচ্ছে এইচ, তাহলে আর বাই এইচ, এটা সমান 1, কেন আর ইকুয়াল টু এইচ, তাহলে ট্যান থিটা সমান পেয়ে যাচ্ছি 1 সমান ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। অতএব শঙ্কুর শীর্ষকোণ, এটা তো পেয়েছি অর্ধ শীর্ষকোণ, তাহলে শীর্ষকোণ হবে 45 ডিগ্রি ইন্টু 2 সমান 90 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরপর আমরা 4 দাগে যে 10 অঙ্কটা রয়েছে তা দেখে নেবো। কি রয়েছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, এটা সলভ করলে কি হবে, ট্যান থাকলো কট মানে 1/tan সমান 2, বা লসাগু করলে ট্যান আসবে, ট্যান ট্যান গুণ করলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান, এটা গুণ করলে হবে 2 ট্যান থিটা, মিডিলে রাখবো এটাকে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা আর প্লাস 1, ডান দিকে কিছু নেই মানে 0। এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার করানো হয়েছে। এটাকে এভাবে লিখতে পারি, ট্যান থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে পেয়ে যাচ্ছি ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো ট্যান থিটা সমান 1। তাহলে ট্যানের মান যদি 1 পেয়ে যাই, কট সমান কী হবে 1/tan, তার মানে 1/1 সমান 1। কি জানতে চেয়েছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট 4 থিটা, তাহলে এটা 1 স্কোয়ার, এরও ভ্যালুটা 1 মানে 1 টু দা পাওয়ার 4, 1কে 2 বার গুণ করলে 1 আর 4 বার গুণ করলে 1, 1 প্লাস 1 সমান 2, এটাই হচ্ছে সঠিক উত্তর।
এবার আমরা 4 দাগে 11 যে অঙ্কটা রয়েছে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, অবশ্যই থিটা বৈজিত সম্পর্ক কি রয়েছে, এক্স কস থিটা ইকুয়াল টু 3 রয়েছে, আর রয়েছে 4 ট্যান থিটা সমান ওয়াই। তাহলে এখান থেকে কী পাবো, এক্স সমান 3 বাই কস থিটা, আর এক্ষেত্রে পাবো ট্যান থিটা সমান ওয়াই বাই 4। আচ্ছা, এবারে এক কাজ করি, 3টাকে নিয়ে আসি। 3টা এপারে এলে কী হবে, এক্স বাই 3 আর কস থিটা ওপারে গেলে 1 বাই কস। তাহলে কী পেয়ে যাবো, এক্স বাই 3 সমান 1 বাই কস মানে সেক, কসের উল্টো তো সেক। আর এদিকে দেখো ট্যান থিটা সমান যা আছে থাক, এটা কিছু করার দরকার নেই। এবার আমরা কি জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, যেহেতু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, তাহলে সেক থিটা সমান কি, এক্স বাই 3 হোল স্কোয়ার, ট্যান থিটা সমান ওয়াই বাই 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে নির্ণেয় এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। এবার একেবারে 4 দাগের শেষ অঙ্ক 12 অঙ্কেতে চলে এসেছি, সরি 11 অঙ্ক, যেখানে কি বলেছে 11 নয়, এটা 12 অঙ্কেই হবে। কোশ্চেন মার্কটা ভুল দেওয়া আছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন এফআই এক্স এর মান দেওয়া আছে আর সামেশন এফআই এর মান দেওয়া আছে, তাহলে কে এর মানটা কত হবে। দেখো কি দেওয়া আছে, সামেশন এফআই এক্সআই ইকুয়াল টু দেওয়া আছে 132 প্লাস 5k, আর সামেশন এফআই রয়েছে 20। অতএব গড় সমান কি জানি, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, আর সেই ভ্যালুটা কি দেওয়া আছে, দেওয়া রয়েছে 8। এখান থেকে আমাদের কে এর মানটা বার করতে হবে 8.1। তাহলে কি পাচ্ছি, সামেশন এফআই এক্সআই মান 132 প্লাস 5k বাই সামেশন এফআই বলতে 20 সমান 8.1, বা 132 প্লাস 5k 20 ওপারে গেলে গুণ হবে, 20 একে 20 হাতে 2, 20 8 160, 162 পয়েন্টে চলে এলে 162। তার মানে 5k সমান 162 মাইনাস 132 সমান 30, তাহলে কে সমান 30 বাই 5 সমান 6। এটাই হলো নির্ণয় কে এর মান। এই পর্বে আমরা এবিটি এর যে পেজ নম্বর ছিল 132, তার যে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগে যে টোটাল যে প্রশ্নগুলো ছিল তার অ্যান্সারগুলো তোমরা পেয়ে গেলে। পরবর্তী যে স্কুল রয়েছে আমি নেক্সট ভিডিওতে সেটা আপলোড করব। ততক্ষণে তোমরা এই যে এবিটি এর ধারাবাহিকতা চলছে টেস্ট পেপারের যে প্রশ্নগুলো, সেগুলো খুব ভালো করে রেডি করো। আর একটা রিকোয়েস্ট, যারা নতুন রয়েছে হেল্প পেলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তুমি সঠিক উপায়ে যে অঙ্কগুলোর সমাধান তা শিখতে পারবে। আর একটু বলে দিই, পুরোনো যারা রয়েছে প্রচুর শেয়ার করো। এই অঙ্কগুলো করতে প্রচুর এনার্জি প্রয়োজন হয়, সেই এনার্জিটা তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে সার্থকতা লাভ পাবে। তা সবাই ভালো করে প্রস্তুতি নাও, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের পর্ব এইটুকু, টাটা।